রাত প্রায় ৭টা। গাড়ি করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইনায়া। মনটা তার আজ ভীষণ বিষণ্ণ। অরুণা বেগমের অসুস্থতা আর শায়লা বেগমের এমন কড়া কথা শুনে তার খারাপ লাগছে। যদিও ইনার মনে থাকা কষ্ট শেয়ার করার জন্য এখন কেউ নেই। বড্ড একা লাগে নিজেকে। সমস্ত দায়িত্ব, মিথ্যা নাটক আর ভালো থাকার অভিনয় করে এখন সে টায়ার্ড। গাড়িতে যখন ইনায়া উদাসীন হয়ে বসেছিল তখন হঠাৎ করে ফোনে কল আসে। হাসপাতালে থাকা ডক্টর তাকে কল করেছে, যা দেখে ইনায়া ভয় পেয়ে যায়। ডক্টর জরুরি প্রয়োজন ছাড়া তাকে কল দেয় না। তবে কি অরণ্যর? ইনায়ার ভাবতে পারে না। সে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে ভারত কণ্ঠে বলে, ডক্টর, আপনি হঠাৎ কল করলেন? অরণ্যের কি কিছু হয়েছে ডক্টর? ইনায়া ম্যাম, ওই অরণ্য স্যার। অরণ্যের কি হয়েছে ডক্টর? আপনি অপেক্ষা করুন, আমি হসপিটালে আসি এখনই। ম্যাম, অরণ্য স্যারের জ্ঞান ফিরেছে। উনি কোমা থেকে বের হয়ে এসেছে। হোয়াট? ডক্টরের বলা কথাটা ইনায়ার বিশ্বাস হয় না। প্রায় 2 বছর পর অরণ্য কোমায় থেকে বের হয়ে এসেছে। এরপর ডক্টর বলেছে ইনায়া তা শুনতে পায় না। তার কানে শুধু অরণ্যর নাম ভেসে আসছে আর তার অরণ্য ফিরে এসেছে। এই কথাটা ভেবে ইনার মনে থাকা সমস্ত কষ্ট, দুঃখ, বিষণ্ণতা দূর হয়ে যায়। তার উদাসীন মনে আবার সুখের আগমন হয়। অশ্রুঝরা 2 আঁখিতে এখন শুধু অরণ্যকে দেখার অপেক্ষা করছে। ডক্টর অল্প সময় কথা বলে ফোন রেখে দেয়। ইনায়া বুঝি ডক্টরের সব কথা শুনতে পায় নাই। ইনায়া ফোন কানে ধরা অবস্থায় গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ড্রাইভার, গাড়ির গতি বাড়াও, তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে হবে, কাম অন ফাস্ট। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। ইনায়া তাকে সর্বোচ্চ দ্রুত গতিতে গাড়ি চালানোর কথা বলে। গাড়ি এখন অনেক দ্রুত চলছে। হাসপাতাল থেকে প্রায় 30 মিনিটের দূরে তারা রয়েছে। তবু ইনার শান্তি লাগছে না। তার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। ভালোবাসার মানুষকে একবার জড়িয়ে ধরার জন্য, তাকে এক নজর চোখে দেখার জন্য যে মন কতটা ছটফট করে বুঝতে পারছে না। ইনায়া ফোন বের করে ইভানকে কল দেয়। ইভান এখনও কম্পিউটারে বসে কাজ করে যাচ্ছে। ফোন অনাবরত বেজে যাচ্ছে। ইভান বিরক্ত হয়ে পাশে থাকা ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে ইনার নাম্বার দেখে অল্প সময়ের জন্য অবাক হয়ে যায়, কারণ প্রায় 15 মিনিট আগে ইনার সাথে তার কথা হয়েছে। এখন আবার ইনার ফোন করছে। ইভান ফোন রিসিভ করে বলে, হ্যালো ইনায়া, কি হয়েছে? ইভান ভাই, অর্ণব কোমা থেকে ফিরে এসেছে, ওর হুঁশ ফিরেছে, আমি হসপিটালে যাচ্ছি, আপনিও আসেন। ইনার এত তাড়াতাড়ি করে কথাটা বলেছে যে ইভানের বুঝতে অল্প সময় লাগে। এরপর যখন সে বুঝে যে অরণ্যর জ্ঞান ফিরে এসেছে, তখন সে খুশি হয়ে যায়। ইভান তার কাজ রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে। এরপর গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইভান তাড়াহুড়ো করে বের হয়, যার জন্য বাড়ির অন্য সদস্যকে জানাতে পারে না। প্রায় 30 মিনিট পর ইনার গাড়ি হাসপাতালে এসে পৌঁছায়। ইনার গাড়ি থেকে নেমে প্রায় দৌড়ে হাসপাতালের ভিতরে চলে যায়। হাসপাতালে কেবিনে সামনে এসে উপস্থিত হয় ইনায়া। আজ প্রায় 2 বছর পর তার স্বামীকে সে সুস্থ অবস্থা দেখবে। অন্যদিকে অরণ্য কোমায় থেকে জ্ঞান ফিরে আসার পর শুধু ইনায়ার নাম বলে যাচ্ছে। ডক্টর, যার জন্য অতিষ্ঠ ইনায়াকে ফোন করেছে, তাকে অরণ্যর পাগলামি করার কথা বলছে। কেবিনের দরজা জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় ইনায়া। এরপর ছুটে যায় অরণ্যর কাছে। অরণ্য ইনায়াকে 2 বছর পর দেখছে। সে অ্যাক্সিডেন্টের সময় শুধু ইনায়ার চেহারা দেখছে সে। অরণ্য ইনার দিকে হাত বাড়িয়ে দেয়। সেটা অনুসরণ করে ইনার শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরে। তার বুকে হুমড়ি খেয়ে পড়ে। ইনার মাথাটা অরণ্য তার বুকে শক্ত করে চেপে ধরে। অঝরে কান্না করে যাচ্ছে ইনায়া। তবে সেটা দুঃখের না, বরং সুখের কান্না। ইনায়া কান্না করতে থাকে আর বলে, অরণ্য, আমি অনেক মিস করেছি আপনাকে। এতদিন আপনাকে ছাড়া আমি ভালো ছিলাম না। যাই হয়ে যাক না কেন, কখনো ছেড়ে যাবেন না আমায়, কথা দিন আমায়। ইনার কণ্ঠে এমন আবেগময় কথা শুনে অরণ্যর মন হৃদয় প্রশান্তিতে ভরে যায়। সে তার জীবনের যোগ্য একজন সঙ্গিনী পেয়েছে। যদি সে তার থেকে দীর্ঘ সময় দূরে থাকে, তবুও তাকে ভুলে যাবে না। শুধু 2 বছর না, সারা জীবন তার অপেক্ষা করবে। শুধু তাকেই ভালোবেসে যাবে। অরণ্যর বুকে কান্না করা মেয়েটা তার বউ, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। অরণ্যর বুক থেকে মুখ তুলে ইনায়া তারপর মুখের দিকে তাকিয়ে দেখে। কত রাত হাসপাতালে নিথর দেহের দিকে ইনায়া নির্বিকার তাকিয়ে থেকেছে। তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য আর্তনাদ করেছে, অপেক্ষা করেছে। হয়তো অবাকে ইনায়ার কথা উপরওয়ালা শুনেছে এবার, যার জন্য তার জীবনে থাকা সামান্য পরিমাণ সুখ কেড়ে নেয় নাই। অরণ্য ইনায়ার চেহারা ভালো করে লক্ষ্য করে। 2 বছর আগের ইনায়া আর এখনকার ইনায়ার মধ্যে কত পার্থক্য। তার চোখে মুখে কালো দাগ, মুখটা ফ্যাকাশে, নরম শরীরটা রোগা হয়ে গেছে। অসুস্থ হয়ে বিছানা এতদিন সে শুয়েছিল না। ইনায়া তা অরণ্য বুঝতে পারে না।
তবে ইনার প্রতি তার বড্ড মায়া হয়। মেয়েটাকে সে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছে। ইনার মুখের ওপর পড়া চুল অরণ্য সুন্দর করে কানের পেছনে গুজে দেয়। আজ তার বড্ড লোভ হচ্ছে ইনার এমন বিষণ্ণ মুখটা একবার তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে। অরণ্য ইনার গাল দুটো হাত দিয়ে আলতো করে ধরে, এরপর তার ঠোঁট দিয়ে ইনার চোখে, গালে, নাকে, সমস্ত মুখমণ্ডল জুড়ে ভালোবাসার পরশ দেয়। স্বামীর আদরের স্পর্শে ইনার চোখ বন্ধ করে নেয়। অল্প সময় পর একে অপরকে আবার জড়িয়ে ধরে। ইনা আর অরণ্যের রোমান্টিক খুনসুটির মধ্যে ইভান কেবিনে আসে। যেহেতু কেবিনের দরজা খোলা, তাই ইভান নক না করে ভেতরে ঢুকে পড়ে। অরণ্য আর ইনাকে জড়িয়ে ধরা দেখে ইভান এক পা পিছিয়ে যায়। এরপর নিজের উপস্থিতি বোঝাতে দরজায় নক করে। দরজা নক করার শব্দ শুনে ইনা অরণ্যর বুক থেকে উঠে পড়ে। অরণ্যর কোনো নার্স এসেছে ভেবে বিরক্ত হয়। এতদিন পর তার বুকে কাছে পেয়েছে, কিন্তু তাতেও শান্তি নেই। অরণ্য বিরক্ত নিয়ে চোখ খোলে। সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। তার বিশ্বাস হচ্ছে না ইভান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে আছে। ইনা ইভানকে দেখে অরণ্যের দিকে দূরে সরে যায়। যতই হোক ইভান তার ভাসুর হয়, তার সামনে এমন করে জড়িয়ে ধরা ঠিক নয়। ইভান হাসি মুখ নিয়ে এগিয়ে আসে অরণ্যর কাছে। এরপর বলে, কেমন আছো অরণ্য? তোমার শরীর ঠিক আছে এখন? ডক্টর কি বলেছে? অরণ্য কি উত্তর দেবে সে শুধু অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে রয়েছে। মানে ইভান চৌধুরী তার চিরশত্রু, তার সতীন, তাকে দেখার জন্য হাসপাতালে এসেছে। বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অরণ্যর। সে কিছুটা সময় ইভানের দিকে তাকিয়ে থাকে। এতটা সময় হয়তো ইনাকেও দেখে নাই যতটা সে ইভানকে দেখে যাচ্ছে। এরপর অরণ্য শান্ত হয়ে বলে, আই এম অলরাইট, কিন্তু ইভান চৌধুরী হঠাৎ আমাকে দেখতে কেন এসছে? আর আমার সুস্থতার বিষয়ে জানতে চাইছে, কথাটা বিশ্বাস হচ্ছে না। অরণ্যর কথা শুনে ইভান শুধু বলতে যাবে, এর আগে ইনা ধমকের সুরে অরণ্যকে বলে, অরণ্য, ইভান ভাই আপনার বড় ভাই হয়। আপনি এতদিন অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, যার জন্য উনি আপনার সাথে দেখা করতে এসছে। এখানে বিশ্বাস না করার কি আছে? ইনার ধমক শুনে ইভান বলে, আরে ইনায়া, অরণ্যকে কেন এমন করে বলছো? ওর কোনো দোষ নেই। আসলে আমার আব্বু অরণ্য বা তার পরিবারের সাথে যা করেছে তা অন্যায়। আর 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে যা অরণ্যের অজানা। ইভান ইনার কথা শুনে অরণ্যর বিশ্বাস হচ্ছে না। তারা একে অপরের সাথে এত সুন্দর করে কথা বলছে। প্রায় 5 মিনিট ইভান অরণ্য আর ইনার সাথে কথা বলে। এরপর কেবিন থেকে বের হয়ে যায়। অরণ্য মনে মনে বলে, এটা ভাই না, সতীন। এতদিন পর বউকে একটু আদর করছিলাম, সেটার 12টা বাজিয়ে দিলাম। তবে সব প্রতিশোধ এখন আমি নেব। শুধু কয়েকটা দিন অপেক্ষা কর। তোকে যদি আমি আমার 10 বাচ্চার মা না বানাই, তবে আমার নাম অরণ্য রাজ চৌধুরী না। আমার 10টা বাচ্চা তোকে দিনের 24 ঘন্টা তোকে মামা মামা বলে রাখবে। তখন গিয়ে প্রতিশোধ পূরণ হবে। আজ মঙ্গলবার, অরণ্য বাড়ি ফিরবে। সকাল থেকে রেহানা বেগম রান্না করা শুরু করে দেন। শুধু অরণ্য না, চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য আজ তাদের বাড়িতে বেড়াতে আসবে। কাল রাতে অরণ্য সুস্থতার খবর সকলকে জানানো হয়েছে। হাসপাতালে রেহানা বেগম আর সাইমা দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু ডক্টর বলেছে যে অরণ্যর এখন সম্পূর্ণ সুস্থ, সে কাল সকালে বাড়ি ফিরতে পারবে। যার কারণে রেহানা বেগম আর সাইমা আর হাসপাতালে যায় নাই। সাইমা বাড়ির সব জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। প্রায় 12টার দিকে অরণ্যর গাড়ি তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। হাসপাতালে প্রায় 2 বছর অরণ্য অ্যাডমিট থেকেছে। সেখানে কিছু কাগজপত্র আর অন্য সব কাজ শেষ করে আসতে সময় লাগে। গাড়িতে এখন ইনা আর অরণ্য অবস্থান করছে। ইনা এতক্ষণ অরণ্যর হাত শক্ত করে ধরে বসে আছে, যেন হাত ছেড়ে দিলে অরণ্য পালিয়ে যাবে। অবশ্য এতে অরণ্য খুশি হয়। কোমায় থেকে ফিরে এসে তার বউ এতে যত্ন করছে, আদর করছে, ভালোবাসা দিচ্ছে, যা অরণ্যর কাছে স্বপ্নের মতো। যদি অরণ্য আগে জানতো যে ইনা তাকে এত ভালোবাসবে, তবে অনেক আগে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অ্যাডমিট হতো। গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছায় ইনা, গাড়ি থেকে নেমে যায়। এরপর অরণ্যর কাছে গিয়ে ওকে গাড়ি থেকে নেমে আসতে সাহায্য করে। দুজনে একসাথে বাড়ির ভেতরে চলে যায়। আজ কতদিন পর সে আবার তার বাড়িতে ফিরে এসেছে। রেহানা বেগম আর সাইমা এগিয়ে আসে অরণ্যর কাছে। রেহানা বেগম অরণ্যর মাথায় হাত রেখে বলে, তোমাকে অনেক মিস করেছি আমরা অরণ্য। নামাজ পড়ে কত কান্না করেছি তোমার সুস্থতার জন্য। যাও এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য নিজ হাতে খাবার রান্না করেছি আমি। মাথায় রেহানা বেগমের হাতের আলতো ছোঁয়া পেয়ে অরণ্য চোখ বন্ধ করে নেয়। আজ প্রায় 10 বছর পর তার মা তার মাথায় হাত রেখেছে। মায়ের এমন রূপ এতদিন পর সে দেখছে। মায়ের কাছে যাওয়ার জন্য, তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য, এটুকু ভালোবাসা পাওয়ার জন্য অরণ্য কত ছটফট করেছে। মায়ের ভালোবাসা পাওয়া অরণ্যর কাছে একটা স্বপ্ন ছিল, যা আজ পূর্ণতা পেয়েছে। অরণ্য এগিয়ে গিয়ে রেহানা বেগমকে জড়িয়ে ধরে। এরপর বলে, সত্যি আম্মু, তুমি আমাকে মাফ করে দিয়েছ? আমার সুস্থতার জন্য কান্না করেছ? আমি বাড়ি ফিরবো বলে তুমি নিজ হাতে রান্না করেছ?
বিশ্বাস হচ্ছে না আমার। রেহানা বেগম আজ এত বছর পর আবার তার সন্তানকে বুকে জড়িয়ে নেয়। তাদের কথা বলার মধ্যে সাইমাও ছুটে আসে। সে তার মা ভাইকে জড়িয়ে ধরে। আজ প্রথমবার দুই সন্তানকে এত কাছ থেকে একসাথে আগলে রেখেছে। তাদের পরিবার সম্পূর্ণ হয়েছে। বাড়ির সদর দরজায় ইনিয়া দাঁড়িয়ে রয়েছে। তার মনের জন্য সুখের অনুভব হয়। আবার সে তার শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যকে একসাথে দেখেছে। বিয়ের পর আজ প্রথমবার পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়ে অরণ্য আর ইনিয়া রুমে চলে যায়। অরণ্যর শরীর এখন সুস্থ, কিন্তু ডক্টর বলেছে তাকে রেস্ট নিতে, নিয়মিত ওষুধ কন্টিনিউ করতে। রেহানা বেগম আবার রান্না ঘরে যায়। আজ তার সংসার পূর্ণ হয়েছে। তার চোখে পানির বিন্দু জমা হয়ে এই কান্না কষ্টের না সুখের। দুইজন সন্তান আজ রেহানা বেগমের খুশি। নিজেদের সংসার নিয়ে এর থেকে বেশি একজন মায়ের আর কি চাওয়া রয়েছে। রুমে প্রবেশ করে অরণ্য। 2 বছর আগে রেখে যাওয়া রুম আর আজকে থাকা রুমের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নেই। প্রতিটা জিনিস একই রকম করে সাজিয়ে রাখা হয়েছে। অরণ্যর সাথে রুমে প্রবেশ করে ইনায়া। অরণ্যকে তীক্ষ্ণ চোখে রুম পর্যবেক্ষণ করতে দেখে বলে, কি মিস্টার অরণ্যরাজ চৌধুরী, ঘরের সব জিনিসপত্র সুন্দর করে সাজানো আছে তো? 2টা বছর অনেক যত্ন করে রুমটা আগলে রেখেছি আমি। ইনায়ার কথা শুনে অরণ্য হালকা টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসে। এরপর দুষ্টু হাসি দিয়ে বলে, ম্যাডাম, শুধু কি ঘরের যত্ন করলে হবে? বরের যত্ন বুঝে করতে হবে না? চলুন না একটু রোমান্স করি। অরণ্যর কথা শুনে ইনা তাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, হসপিটাল থেকে এসেছেন, আগে গোসল করেন, ফ্রেশ হন, রান্নাঘরে যেতে হবে, আমার কাজ আছে অনেক। ইনার কথা শুনে অরণ্য অভিমান করে দূরে সরে যায়। অতীতে থাকুক বা বর্তমানে, সবসময় তার বউ দূরে থাকতে চায় তার থেকে। এতদিন পর জামাই কোমায় থেকে ফিরেছে। কোথায় জামাইকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়বে, ভালোবাসবে, রোমান্স করবে? সেটা না, শুধু সারাক্ষণ পালাই পালাই করো। বাজার থেকে একটু রশি কিনে নিয়ে আসতে হবে। বউকে শক্ত করে রশি দিয়ে বেঁধে তারপর বাসর করব। রোমান্সের সময় নো তিরিং বিরিং। বিছানায় বসে থাকে অরণ্য। তার ভাবনার মাঝে ইনা চলে যায় ওয়াশরুমে। অরণ্যর অভিমান হয়েছে সেটা ইনা জানে, কিন্তু এখন যদি অরণ্যের সাথে রাগ ভাঙাতে যায় তাহলে সে আর রান্নাঘরে যেতে পারবে না। রেহানা বেগম একা রান্না করছেন, আর আজ চৌধুরী পরিবারের সকল সদস্য আসবে। কত কাজ রয়েছে, রেহানা বেগম একা সব সামলে নিতে পারবে। যদি ইনার রান্নাঘরে না যায় তবুও কিছু বলবে না। ইনার শাশুড়ির ভাগ্যে সবসময় ভালো। অরুণা বেগম যখন তার শাশুড়ি ছিল তখন সবসময় তাকে মেয়ের মতো করে আগলে রেখেছে। রেহানা বেগমও তার বিপরীত নয়। উনিও ইনা আর সাইমাকে সমান চোখে দেখেন, নিজের মেয়ের মতো করে ভালোবাসেন। তবু ইনা এ বাড়ির বউ, তার একটা দায়িত্ব রয়েছে যা সে সবসময় পালন করে। অরণ্য যখন অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট ছিল তখন ইনার অফিস সামলাতে হয়েছে, যার কারণে সে বাড়ির কাজে সময় বেশি দিতে পারত না। তবে রাতে অফিস থেকে ফিরে ডিনার সেই তৈরি করত। বন্ধের দিন বাড়ির যাবতীয় কাজ আর রান্না করে ইনায়া। রেহানা বেগম তাকে নিষেধ করেছে, তবুও ইনায়া করে। বিছানা বসে রয়েছে অরণ্য। এমন সময় তার রুমে আয়ান প্রবেশ করে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় আয়ান ঘুমিয়েছিল, যার কারণে তার সাথে দেখা হয় না। এত ঘটনার মধ্যে সাইমার যে গর্ভবতী ছিল সেটা অরণ্য ভুলেই গেছে। আয়ান ছোট ছোট পা ফেলে রুমে আসে। বিছানায় অন্য একজন পুরুষকে শুয়ে থাকতে দেখে অবাক হয়। তার জন্মের পর অরণ্যকে সে কখনো দেখে নাই, যার কারণে সে তাকে চিনতে পারে না। আয়ান বলে, মাম্মা, মাম্মা। হঠাৎ কোনো বাচ্চার মুখে মাম্মা ডাক শুনে অরণ্য ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে দেখে দরজার কাছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আয়ান রুমের চারপাশে ইনাকে খোঁজার চেষ্টা করছে। অরণ্য বাচ্চাকে হাতের ইশারায় ডাক দেয়। আয়ান অরণ্যর কাছে যায়। অরণ্য বলে, এই বাবু, তুমি কে? কাকি মামা বলে ডাকছ? অরণ্য মনে করে কোনো কাজের লোকের ছেলে হবে হয়তো। আয়ান বলে, আমি পাবো নই, আমি আয়ান। মাম্মা কোথায়? তুমি আমার মাম্মার রুমে কি করছো? ওকে আয়ান, এটা তোমার মাম্মার রুম নয়। তোমার মাম্মা হয়তো অন্য রুমে রয়ে গেছে, সেখানে যাও। আয়ান জেদ দেখিয়ে বলে, না, এটা আমার মাম্মার রুম। তুমি পতা আঙ্কেল, আমার মাম্মার রুম থেকে দাও। মাম্মা কোথায় তুমি? আয়ান আশেপাশে ইনাকে না দেখে কান্না করে দেয়। অরণ্য বাচ্চা কান্না করা দেখে বলতে থাকে, আরে বাবু, তোমার মাম্মা কে? আচ্ছা, তোমার মাম্মার নাম কি? ইয়ানা। আয়নের মুখে ইনার নাম শুনে অরণ্য অবাক। বাচ্চা ছেলেটা ইনাকে মাম্মা বলে ডাকছে কেন? 2 বছর আগে ইনার বাচ্চা পেটে ছিল না, আর থাকবে কি করে? তাদের তো বাসর হয় নাই। যা বউ তার কাছে আসলে দূরে সরে যায়। কোথাও ইনার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় নাই তো? না না, বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই অরণ্য যেন হাসপাতালে ছুটে যেত না। আয়ান এমন চুপচাপ থাকতে দেখে অরণ্যকে বলে, কি হয়েছে মাম্মা? তুমি এমন চুপ করে আছো কেন? বলো না মাম্মা কোথায়? আয়নার কথা শুনে এখন নিজের উপর কষ্ট লাগছে অরণ্য।
তার স্বপ্ন ছিল তার 10টা বাচ্চা হবে, আর সব বাচ্চা ইভাকে মামা বলে রাখবে। কিন্তু এখন তার বউয়ের বাচ্চা তাকেই মামা বলে রাখছে। এই জন্য মানুষ বলে অন্যজনকে বিপদে ফেলার চেষ্টা করলে উল্টো নিজেকে বিপদে পড়তে হয়। অরণ্য বলে, এই বাচ্চা, তুমি আমার বউকে মামা বলে রাখবে না। এনায় শুধু আমার বাচ্চার মাম্মা হবে। আয়ান অরণ্য ধমক শুনে কান্না করে দেয়। ওয়াশরুম থেকে আয়নার কান্নার আওয়াজ শুনে ইনা বের হয়ে আসে। ওয়াশরুমে দরজা খুলে ইনাকে বের হয়ে আসতে দেখে আয়ান তার কাছে ছুটে যায়। ইনা আয়ানকে কোলে তুলে নেয় আর বলে, কি হয়েছে আয়ন বাবা? কান্না করছো কেন? কে বকা দিয়েছে তোমায়? কার এত সাহস যে আমার আয়ন বাবুকে বকা দেয়? ইনার কথা শুনে অরণ্যর মনে হয় হার্ট অ্যাটাক করবে। বউ তার বেইমান নারী। আয়ান কান্না করা দু চোখ অভিমানে আঙুল দেখিয়ে বলে, মাম্মা, ওই পচা মামা আমাকে বকা দিয়েছে। বলে তুমি নাকি আমার মাম্মা নাও, আর আমাকে অনেক জোরে ধমক দিয়েছে। আয়ানকে অরণ্য বকা দিয়েছে কথাটা ভেবে ইনা অরণ্যের দিকে তাকিয়ে বলে, অরণ্য, আপনি আয়নকে বকা কেন দিয়েছেন? জন্মের পর প্রথম ভাগ্নেকে দেখলেন আর ওকে বকা দিলেন আপনি? মামা হয়ে এমন ধমক কেন দিয়েছেন? ইনা কড়া কণ্ঠ সম্পূর্ণ শুনে নেয় অরণ্য, শুধু মামা শব্দটা শুনেছে। মামা মানে? অরণ্য বলে, মামা মানে? কি মামা মানে? সাইমার ছেলে কি আপনাকে মামা বলে ডাকবে না? সাইমার কথা শুনে অরণ্যর মনে পড়ে যায় কোমায় যাওয়ার আগে সাইমা গর্ভবতী ছিল, আর সে কোমায় থেকেছে 2 বছর। এখন অরণ্য সবটা বুঝতে পারে। আয়ান হয়তো ইনাকে আদর করে মামা বলে ডাকে। ইনা আয়ানকে কোলে নিয়ে আসে অরণ্যর কাছে, এরপর ওর কোলে দিয়ে বলে, আয়ান, উনি তোমার মামা হয়, আর এখন মামা আর আয়ানকে বকা দিবে না? হ্যাঁ, খুব আদর করবে। অরণ্য আয়ানকে কোলে নেয়। ও চেহারা ভালো করে দেখে সত্যি ওর সাইমার ছেলে। ছোটবেলায় সাইমার মুখ অনেকটা আয়নের মতো ছিল। অরণ্য বলে, সরি আয়ন বাবু, মামা তোমাকে বকা দিয়েছে, কিন্তু মামা এখন আর তোমাকে বকা দিবে না, অনেক আদর করবে, চকলেট দিবে, ঘুরতে নিয়ে যাবে। সত্যি মামা? সত্যি। আয়ান আর অরণ্য একসাথে সময় কাটায়। অন্যদিকে অরণ্যর গাড়ির অ্যাক্সিডেন্টে যে লোক করিয়েছে আজ সে জেলখানা থেকে ছাড়া পেয়েছে। তার নাম জামিল। জামিল থানা থেকে বের হয়ে ফোন করে অপরিচিত নাম্বারে বলে, আমি থানা থেকে বের হয়ে গেছি আজ 2 বছর পর। তবে তুমি অরণ্যের অ্যাক্সিডেন্ট করিয়ে কোনো উপকার করো নাই আমার। অরণ্য কোমায় যাওয়ার পর ইয়ানা আমার সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। এসএস কোম্পানির সকল টাকা আমার অ্যাকাউন্টে আসার আগেই ইয়ানা সকল শেয়ার হোল্ডারের সাথে কথা বলে তা বন্ধ করে দিয়েছে। একবার ট্রাক দিয়ে গাড়িটা চাপা দেওয়ার আগে আমাকে জানাবে তো। ম্যাম, কি বলছেন আপনি? অরণ্যরাজ চৌধুরী অ্যাক্সিডেন্ট আমার গাড়ি দিয়ে হয় নাই। আমি ট্রাক নিয়ে পৌঁছানোর আগেই অন্য এক ট্রাক এসে অরণ্যর গাড়িটা ধাক্কা দেয়, কিন্তু পুলিশ ভুল করে আমাকে গ্রেপ্তার করে। অপরিচিত লোকটা ড্রাইভারের কথা শুনে অবাক হয়। হোয়াট, তুমি অ্যাক্সিডেন্ট করাও নাই অরণ্যর? না ম্যাম। অপরিচিত লোকটা রাগের স্বরে বলে, অরণ্য। অরণ্যর ফোনে একটা কল আসে। অরণ্য সেটা রিসিভ করে শয়তানি হাসি দিয়ে বলে, প্রায় 2 বছর পর তোমার সাথে কথা হলো রামিম। বস, আপনার কাছে শয়তানও হার মানবে। নিজের অ্যাক্সিডেন্ট নিজেই করিয়ে ইচ্ছা করে কোমায় গিয়ে কি মজা পেলেন আপনি? অপরিচিত কণ্ঠে কথাটা শুনে অরণ্যের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। যাক, অনেকদিন পর এমন মিথ্যা নাটক থেকে বের হয়ে এসেছে। আর চোখে একবার অরণ্য রুমে দরজার দিকে তাকিয়ে দেখে কোথাও ইনে আছে কিনা। তবে ইনে এখন রান্নাঘরে রান্না করছে, আর আয়ান বিছানা বসে খেলা করছে। তাদের রুমে আয়ানের জন্য অনেক খেলনা রেখেছে ইনা, যা অরণ্য আয়ানের হাত ধরিয়ে দেয় আর বলে, আয়ান, তুমি এখানে খেলো, তোমার মামার জরুরি কথা আছে, সেটি বেলকনিতে যাবে। ও কি মামা? আয়ান সম্মতি দেয় অরণ্যকে। ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায় অরণ্য। তার হাতে থাকা ফোনে এখনও কল চালু রয়েছে। যার সাথে সে কথা বলছে সে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রামিম। অরণ্য সমস্ত পরিকল্পনার বিষয়ে রামিম জানে। আজ কোমায় থেকে ফিরে আসার খবর শুনে রামিম কল করেছে। রামিম আবার বলে, বস, কোমায় থাকতে কেমন লাগে? আর আপনার পরিকল্পনা কিন্তু সার্থক হয়ে। তবে যাই বলেন বস, ইয়ানা ম্যাম কিন্তু সত্যি প্রচুর চালাক। যদি একটা ভুল হতো তবে সম্পূর্ণ খেলা আপনার বিপক্ষে চলে যেত। ফোন কানে রেখে অরণ্য শব্দ করে হেসে ওঠে। এত কাঁচা খেলার অরণ্য রাজ চৌধুরী নয় যে তার পরিকল্পনা এত সহজে অন্য একজন ধরে ফেলবে। অরণ্য তার মুখে শয়তানি হাসি রেখে জবাব দেয়, অরণ্য রাজ চৌধুরী এত সস্তা পরিকল্পনা করে না। তবে তোকে অ্যাক্সিডেন্ট একদম রিয়েলিস্টিক করতে বলেছিলাম, তাই বলে কি তুই আমায় কমায় পাঠিয়ে দিবি? 2 বছর আমার জীবন থেকে চলে গেছে। যদি সত্যি মারা যেতাম তখন কি হতো? অরণ্য কথা শুনে রামিম বলে, বস, সব তো আপনার পরিকল্পনা অনুসারে করছি। আর কি করব বলুন? পুলিশ, সাংবাদিক সকলের যেন সন্দেহ না হয়, এজন্যই তো এতটা কষ্ট করে
সবকিছু সাজাতে হয়েছে। আর আপনার বউ সে সন্দেহ করে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যেত তবেই সর্বনাশ। বউটা আমার যথেষ্ট চালাক, তবে অরণ্যরাজ চৌধুরী অভিনয় এতটা নিখুঁত করে করছে যে বউ কেন সম্পূর্ণ পরিবার বিশ্বাস করেছে। ইউ নো হোয়াট, অভিনয়ের জন্য অরণ্যরাজ চৌধুরী সেরা রে। অবশ্যই বস, তবে যাই বলেন বস, আপনার বুদ্ধির কাছে শয়তানও বুদ্ধিতে হেরে যাবে। কি অসাধারণ পরিকল্পনা আর দারুণ অভিনয় করেছেন আপনি। গাড়ি দুর্ঘটনা নিজেই করিয়ে সম্পূর্ণ দোষ আগন্তুক শত্রুর উপর দিয়েছেন। এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে হাসপাতাল মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে। যদি আপনি আঘাত পান তবে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া যায়। আর অ্যাম্বুলেন্স আগে থেকেই রেডি করা হয়েছিল, যার কারণে 5 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পেরেছি। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মাথায় অনেক আঘাত পেয়েছিলাম আমি। যদি বিদেশ থেকে আগে থেকে ডক্টর নিয়ে না আসতাম তবে কমায় না সোজা উপরে চলে যেতাম। অবশ্যই বস, রাত প্রায় 2টার সময় কি ডক্টর পাওয়া যেত হাসপাতালে। এর জন্য আগে থেকেই বিদেশ থেকে 6 জন ডক্টর নিয়ে আসা হয়েছে। যদি আপনার মাথায় বা শরীরে আঘাত লাগে তবে তারা যেন ঠিক করতে পারে। হাসপাতাল যেখানে অরণ্য অ্যাডমিট থেকেছে সেটা অরণ্য অনেক আগেই কিনে নিয়েছে, যার কারণে সেখানে থাকা সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ চলে। আদালতে ইনায়া যে প্রমাণ দিয়ে নিজেকে ফাঁসির রায় থেকে বাঁচিয়ে নিয়েছে সে সকল প্রমাণ যা সুস্থ থাকা অবস্থায় অরণ্য রেখে গিয়েছে। আর জর্জকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে, যার কারণে সে কেস অন্য দিকে ঘুরিয়ে দিয়েছে। এসএস কোম্পানির সমস্ত টাকা এখন ইনার অ্যাকাউন্টে, যার পরিকল্পনা অরণ্য আগেই করে গেছে। রামিম শুধু অরণ্যর কথা অনুসারে কাজ করে গেছে আর ইনার আড়ালে থেকে তাকে সাহায্য করেছে। সব পরিকল্পনা এত নিখুঁত করে সাজিয়ে রেখেছে অরণ্য। শুধু ইনায়া নয়, প্রতিটা সদস্য তাকে বোকার মতো বিশ্বাস করেছে। এই গল্পে আসল ভিলেন অরণ্য, আবার সেই প্রধান নায়ক। গাড়ি দুর্ঘটনার ফলে ইনায়ার মায়া জন্মে গিয়েছে অরণ্যর প্রতি। রেহানা বেগম তার ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। সাইমা তার ভাইকে থেকে সকল দূরত্ব মিটিয়ে তার কাছে চলে এসেছে। মিলন চৌধুরী আর অরুণা বেগম ঠিক কেমন মানুষ তা অরণ্য জানতে পেরে গেছে। হাসপাতালে ইনার কান্না করা, অরণ্যর জন্য ছটফট করা দেখে বুঝে গেছে ইনা অরণ্যকে ভালোবাসে। এসএস কোম্পানির সকল মিথ্যা মামলা থেকে ইনা মুক্তি পেয়ে গেছে। আর শহরের সকল সংবাদ মাধ্যমে অরণ্যর দুর্ঘটনা অনেক ভয়াবহ করে সম্প্রচার করা হয়েছে, যার ফলে জনগণ সহ সকলের তার প্রতি মায়া হয়েছে। আর এসএস কোম্পানির কাণ্ডে যারা ইনাকে ঘৃণা করত, স্বামী অসুস্থতায় ইনার এমন অবস্থা দেখে তাদের মনে মায়া হয়েছে। সুতরাং সম্পূর্ণ পরিকল্পনা সফল, যাকে বলে হিট। প্রায় 10 মিনিট ব্যালকনিতে অবস্থান করে অরণ্য রামিমের সাথে তার অনেক আগেই কথা বলা শেষ হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে এক হাত আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে অরণ্যকে। সমগ্র বুক জুড়ে হাতের বন্ধন ঘিরে রয়েছে, যা অনুভব হওয়া মাত্র মৃদু হাসি ফুটে উঠে অরণ্যের মুখে। অল্প সময় সে প্রিয়তমার আলিঙ্গন উপভোগ করে, এরপর হাত ধরে তাকে সামনে নিজের কাছে নিয়ে আসে। অরণ্য বলে, কি ব্যাপার ইনায়া, আজ স্বামীকে এত ভালোবাসা দিচ্ছেন? কোথায় শত্রুর প্রেমে পড়ে যাননি তো? বাইরে থাকা উষ্ণ বাতাসে ইনার কপালে থাকা চুল উঠছে, যে অরণ্য তার আলতো হাতে কানের পেছনে গুজে দেয়। ইনা মিটমিট করে তাকিয়ে দেখে যাচ্ছে তার যত্ন করা স্বামী নামক পুরুষকে। এই অচেনা পুরুষকে সে বড্ড ভালোবাসে, যাকে ছাড়া বেঁচে থাকা দায়। ইনার এমন চাহনি থেকে অরণ্য বলে, যদি স্বামীকে ভালোবাসেন তবে তার কাছে ধরা দেন, নিজেকে তার কাছে সমর্পণ করে দেন, একবার আপন করার সুযোগ দেন তাকে। অরণ্যর কথা শুনে ইনার লজ্জায় লাল হয়ে যায়। প্রিয়তমা স্ত্রী লাজুক গালে হাত রেখে তাকে আরেকটু কাছে নিয়ে আসে। ইনা মাথা নিচু করে জবাব দেয়, একবার সুস্থ হন, এরপর সব হবে। অরণ্য আগ্রহ প্রকাশ করে বলে, সত্যি হবে? হবে। ইনা আবার মাথা নিচু করে জবাব দেয়, হবে। লজ্জা মিশ্রিত মুখে অদ্ভুত সুন্দর লাগছে ইনাকে। অরণ্য মুগ্ধ হয়ে অল্প সময় তাকিয়ে থাকে, যেন সামনে থাকা নারীর রূপে সে ঝলসে যাবে। অরণ্য আন মনে বলে, অনেক সুন্দর লাগছে আপনাকে ইনায়া। সত্যি? আমার মাম্মা অনেক বিউটিফুল। অরণ্য আর ইনার কথা বলার মধ্যে আয়ান বলে ওঠে শব্দটা। এরপর সে আসে ইনার কাছে, সযত্ন আয়ানকে কোলে তুলে নেয় ইনায়া। অরণ্য তাদের কাণ্ড দেখে হেসে ফেলে, এরপর বলে, আয়ান বাবু, শুধু কি তোমার মাম্মা বিউটিফুল? তোমার মামা বুঝি সুন্দর না? আয়ান বাচ্চাদের মতো কণ্ঠে বলে ওঠে, আমার মামা ও অনেক সুদর্শন। চৌধুরী বাড়ির সকল সদস্য আজ অরণ্যের বাড়িতে এসেছে। বসার ঘরে সকলে আড্ডা দিচ্ছে। রেহানা বেগম আর অরুণা বেগম রান্নাঘরের সব জিনিসপত্র নিয়ে আসছে। যদিও অরুণা বেগম আত্মীয়
তবুও উনি ঘরে কাজ করছেন। ইনা আর সাইমা অন্য সব আয়োজন করছে। ইনা, মিলন সাহেব আর সাইমার স্বামী তারা একসাথে আড্ডা দিচ্ছে। অরণ্যর উপর থেকে তাদের দেখেই যাচ্ছে। আজ কতদিন পর তার স্বপ্ন সত্যি হয়েছে, তার পরিবার আবার একসাথে হয়েছে। 2 বছর কোমায় থাকার সময় সার্থক হয়েছে। দুপুরে সকালে খাওয়া দাওয়া শেষ করে রাত 6টার দিকে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য বিদায় নেয়। সারাদিন সকল কাজ করে ইনা এখন বড্ড টায়ার্ড। সে বিছানায় এসে শুয়ে পড়ে। অরণ্য হাত বাড়িয়ে দিয়ে ইনায়াকে তার কাছে ডাকে, এরপর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইনা এখন ঘুমিয়ে রয়েছে আর অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতের আকাশে চাঁদ দেখায় ব্যস্ত ইভান। অফিসের কাছ থেকে অবসর নিয়েছে আজ সে। হঠাৎ ইভান অনুভব করে তার পাশে একজন নারী অবস্থান করছে। অপরিচিত নারীর শরীর থেকে আসা মিষ্টি সুবাস তার বড্ড পরিচিত। ইভান হাসি মুখে বলে, প্রভা, তুমি এত রাতে ছাদে কেন? প্রভার শরীর অসুস্থ থাকার কারণে সে অরণ্যের বাড়ির যাওয়া হয়নি। প্রভা 1 কাপ কফি ইভানের দিকে এগিয়ে দেয়। কফির বড্ড প্রয়োজন এখন ইভানের, যা হয়তো প্রভা বুঝে গেছে। প্রভা হেসে বলে। ইভান অবাক হয়ে বলে। প্রভা বেখেয়ালি হয়ে বলে, রাতের আকাশে চাঁদ দেখার জন্য এসেছি। ভীষণ একা একা লাগছিল আমার। থেকে যাও তুমি। সারা জীবন মানে? সব কথা বলে নয়, হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়। সকাল 9টা। জানালা ভেদ করে রোদের আলো রুমে এসে পড়েছে। ঘুমন্ত ইনা পিটপিট করে চোখ খুলে তাকায়। সে নিজেকে অরণ্যর বুকে আবিষ্কার করে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে অরণ্যকে, যেন হাতের বাঁধন ছেড়ে দিলে অরণ্য পালিয়ে যাবে। আজ প্রায় 2 বছর পর এমন সকাল ইনার জীবনে এসেছে। কতদিন অপেক্ষা করেছে শুধু এই সকালের জন্য। অল্প সময় ঘুমন্ত অরণ্যকে দেখে সে এরপর ঘড়ির দিকে খেয়াল করে দেখে সকাল 9টা। সর্বনাশ, সকাল 9টা বেজে গেছে আর ইনা এখনো ঘুমিয়ে রয়েছে। আজ অফিসে মিটিং রয়েছে তার, তাড়াতাড়ি সেখানে যেতে হবে। আজ সকালে নাস্তা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছিল ইনার, কিন্তু এখন মনে হয় সেটা সম্ভব না। সকাল 9টা যেহেতু বেজে গেছে, নিশ্চয়ই রেহানা বেগম রান্না করে ফেলেছেন। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইনা, এরপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। কিন্তু অরণ্য এখনও বিভোর হয়ে ঘুমিয়ে রয়েছে, যার কারণ তার অসুস্থতার জন্য ঘুমের ওষুধ দিয়েছে। আর অরণ্য সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে। এতদিন সে অফিস যাবে না, বাড়িতে থাকবে, রেস্ট নেবে। আর সে যেতে চাইলেও ইনা তাকে যাওয়ার অনুমতি দিবে না। প্রায় 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে ইনা। অফিসের কাজ শেষ হতে প্রায় রাত হয়ে যাবে। তখন গোসল করার সময় থাকবে না, যার জন্য সে এখনই গোসল সেরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে ভিজা চুল টাওয়াল দিয়ে মুছতে থাকে। সামান্য তৈরি হয়ে নিচে চলে যাবে সে, কিন্তু যাওয়ার আগে অরণ্যকে ঘুম থেকে উঠানো দরকার। বিছানার কাছে গিয়ে যায় ইনায়া। এরপর আলতো করে ভিজে যাওয়া হাতে অরণ্যর মাথায় হাত রাখে, শান্ত স্বরে ডাক দেয়, সকাল 9টা বেজে গেছে অরণ্য, ঘুম থেকে উঠুন। সকালে খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেতে হবে তো আপনাকে। অরণ্য, ঘুম থেকে উঠুন। অরণ্য। গম্ভীর কণ্ঠে ইনার ডাক শুনে অরণ্যর ঘুম ভেঙে যায়। ঘুমন্ত অবস্থায় বিরক্ত হয়ে চোখ খুলে তার সামনে তাকিয়ে দেখে ইনায়া বসে আছে সেখানে। এতক্ষণ বিরক্তি মাখা মুখ মুগ্ধতায় ছুঁয়ে যায়। সদ্য গোসল করে আসা নারীর রূপে উন্মাদ হয়ে যায় অরণ্য। সৃষ্টিকর্তার এক নিখুঁত সৃষ্টি তার বউ, যার রূপ, তার লাবণ্য যেন অফুরন্ত, যেন জান্নাতের হুর, যার প্রেমে অরণ্য হাজারবার শতবার পড়তে রাজি। অরণ্য তার লোভনীয় দৃষ্টি দিয়ে ইনার সমস্ত শরীর একবার পর্যবেক্ষণ করে। অস্বস্তি বোধ হচ্ছে ইনার। আজ ইনাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা করছে অরণ্যর। অবশ্যই ইনার প্রতি তার অধিকার রয়েছে। বউ হয় তার সম্পূর্ণ হালাল বস্তু। অরণ্য একটান দিয়ে নিজের কাছে নিয়ে আসে ইনাকে। বিছানা এক ধাক্কায় ফেলে দেয় ইনার সম্পূর্ণ শরীর। অরণ্য তার উপর ঝুঁকে যায়। ইনার নিঃশ্বাসের গতি বেড়ে যায়। হার্টবিট যেন এখন রেলের গতিতে ছুটে চলছে, যা অরণ্য অনুভব করতে পারছে। সামান্য ছোঁয়ায় তার বউয়ের যে অবস্থা করেছে, যদি সম্পূর্ণ শরীর জুড়ে অরণ্যর হাতের বিচরণ চলে, তখন কি অবস্থা হবে ইনার? সম্পূর্ণ গাল লাল হয়ে যাচ্ছে ইনার লজ্জায়, যেন ওর গাল নয় বরং টমেটো। অরণ্য তার হাত দিয়ে ইনার গাল ছুঁয়ে দেয়, এরপর এগিয়ে যায় সেখানে। দীর্ঘ সময় ধরে গাঢ় চুম্বন করে সেখানে, প্রায় 100খানেক বার ঠোঁট ছুঁয়ে দেয়। ইনার সঙ্গে সঙ্গে অরণ্যর গলায় হাত রাখে। অরণ্য ইনার কানের কাছে গিয়ে মাতাল করা কণ্ঠে বলে, শত্রু হয়ে জীবনে এসছেন, বউ হয়ে থেকে যান। সারা জীবন ভালোবাসা আর যত্ন করে দিয়ে আগলে রাখবো, কথা দিলাম। ভালোবাসি বউ, অনেক ভালোবাসি তোমায়। ইনার ভালোবাসার শব্দটা শুনে মনটা জুড়িয়ে যায়। তার সমস্ত শরীর কেঁপে ওঠে। কম্পিত ঠোঁটে আঙুল ছুঁয়ে দেয় অরণ্য। এরপর অগ্রসর হয় সেই দিকে, যখন ইনার একদম কাছে গিয়ে ঠোঁটের ঠোঁট মিলিয়ে তো করবে। হঠাৎ করে তখন দরজায় করার শব্দ শোনা যায়।
অরণ্য যথেষ্ট বিরক্ত হয়। সম্পূর্ণ মুড নষ্ট করে দিয়েছে তার। বাড়ি থেকে সাইমা ডাক দেয়। ইনায়া, তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি? আজকে না তোমার অফিসে মিটিং রয়েছে? ইনায়া। অফিসের মিটিং শব্দটা শুনে ইনায়ের হুঁশ ফিরে আসে। তার দেরি হয়ে যাচ্ছে। এখন যদি অরণ্যর সাথে থাকে তবে তার মিটিং মিস হয়ে যাবে। শরীরের উপর থেকে ধাক্কা দিয়ে অরণ্যকে উঠিয়ে দেয় ইনায়া। এরপর তাড়াহুড়ো করে বের হয়ে যায়। বিরক্তি নিয়ে বিছানায় শুয়ে পড়ে অরণ্য। দরজা খুলে দেয় ইনায়া। সাইমা বলে, এত দেরি কেন করলে ঘুম থেকে উঠতে? আম্মু কখন থেকে খাবার খাওয়ার জন্য ডেকে যাচ্ছে তোমাদের। তাড়াতাড়ি নিচে যাও, না হলে কিন্তু বকা খেতে হবে। রেহানা বেগম সকলের খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট কড়া। সাইমার সাথে ইনায়া নিচে চলে যায়। তবে আয়ান তার মামার ঘরের ভেতর আসে। এতক্ষণ সাইমার কোলে ছিল সে। বিছানা উপর হয়ে শুয়ে পড়ে অরণ্য। বাড়ির প্রত্যেক সদস্য তার শত্রু, বউ এমনই তার থেকে দূরে দূরে থাকে। আর যখন বউ তার কাছে আসতে চায় তখন বাড়ির কেউ এসে বিরক্ত করে। মনে হয় না এই জন্মে অরণ্যের বাসর হবে। বিয়ের প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু এখনো বাসর হলো না। কি দুঃখের বিষয়। আয়ান রুমে প্রবেশ করে। বিছানায় শুয়ে থাকা অরণ্যর কাছে ছুটে যায়। এরপর আদরের স্তরে বলে, মামা কি হয়েছে তোমার? তুমি এমন করে বিছানায় শুয়ে আছো কেন? আয়নের কণ্ঠ শুনে অরণ্য এগিয়ে আসে তার কাছে। এরপর কোলে তুলে নেয় অরণ্য। বলে, বউয়ের সাথে রোমান্স করতে চেয়েছিলাম, কিন্তু তোর মা সেটা হতে দিল না। এখন আর কি করার, চলো খেলা করি। রোমান্স সবার ভাগ্যে থাকে না। অরণ্য থেকে রোমান্স শব্দটা শুনে আয়ান সেটা জানার চেষ্টা করে এটা কি, কিন্তু তার বাচ্চা মাথায় এই শব্দের মানে খুঁজে পায় না। আয়ান বলে, মামা রোমান্স কি? এটা কি খাওয়ার জিনিস? আম্মু কি তোমার থেকে ওই জিনিসটা কেড়ে নিয়েছে? এর মানে তুমি এখন বুঝবে না আয়ান, বড় হলে অবশ্যই জানবে। এখন তুমি এখানে বসো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, এরপর একসাথে খেলাধুলো করব। ওকে মামা। খাওয়ার টেবিলে সকলে নাস্তা করার জন্য উপস্থিত হয়। অরণ্য, ইনায়া সহ সাইমা আর তার স্বামী। সাইমার স্বামী অনেক দিন বিদেশে থেকেছে। তার সমস্ত ব্যবসার বেশিরভাগ বিদেশে, যার জন্য তাকে সেখানে থাকতে হয়। জরুরি কাজের জন্য অরণ্য ইনার বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হতে পারে নাই, যার জন্য তাদের বিয়েতে কোনো গিফট দিতে পারে নাই। সাইমার স্বামী রাব্বি বলে, রাব্বি থেকে হানিমুন ট্যুর কথা শুনে অরণ্য খুশি হয়ে যায়। একে বলে হয়তো মেঘ না চাইতে বৃষ্টি। অরণ্য তার থেকে টিকিট নেয়। ইনার দীর্ঘশ্বাস ফেলে। হানিমুনে গেলে এই অরণ্য তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তার যে কি অবস্থা হবে। অরণ্য ইনার কাছে গিয়ে বলে, বউ, তোর হানিমুনে গিয়ে কে বাঁচাবে? তুমি শেষ। অরণ্য রাজ চৌধুরী তোমাকে শেষ করে দিয়েই শান্ত হবে। সকালে খাওয়া দাওয়া শেষ করে ইনা আবার রুমে ফিরে আসে। এরপর রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে অরণ্য নিজের রুমে বসে আছে। অসুস্থতার জন্য অফিসে যেতে পারছে না, কিন্তু এখন তার রুমে বসে থাকতে ভালো লাগছে না। সে যথেষ্ট বিরক্ত হচ্ছে। হঠাৎ অরণ্যর মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে। সে বিছানায় রাখা তার ফোন হাতে নেয়। এরপর অপরিচিত এক নাম্বারে কল করে। অল্প সময় অতিক্রম হয়ে গেছে। যাওয়ার পর ফোন রিসিভ করে। অরণ্য বলে, কি ব্যাপার, আমার প্রিয় শত্রু কেমন আছেন আপনি? 7 দিন পর বউকে নিয়ে মালদ্বীপে হানিমুনে যাব, সেখানে কি খুন করার চেষ্টা করবেন না? অপরিচিত মানুষটা অরণ্যর কথা শুনে হাসে। যতই সে অরণ্য শত্রু হোক না কেন, তাকে খুন করার শত চেষ্টা করুক না কেন, অরণ্যর সাহসিকতার প্রশংসা সে সবসময় করে। যদি মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা অরণ্য না বলতো, তবুও সে জেনে যেত। অপরিচিত মানুষটা বলে, 7 দিন পর মালদ্বীপে হানিমুনে যাবে, কিন্তু এর আগে যদি তোমার বউ অ্যাক্সিডেন্টে আসল ঘটনা জেনে যায় তখন কি হবে? ইয়ানে কি স্বামীর বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবে যদি 7 দিনের মধ্যে তোমাদের ডিভোর্স হয়ে যায়? পরিচিত শত্রু কথাটা অরণ্যকে ভয় দেখানোর জন্য বলেছে, কিন্তু অরণ্য ভয় পায় না। বরং সে শব্দ করে হেসে ওঠে, যেন তাকে কেউ হুমকি না বরং কৌতূহল শুনিয়েছে। অরণ্যর হাসির শব্দে শত্রুর সমস্ত শরীর রাগে জ্বলে যায়। অল্প সময় পর অরণ্য হাসি থামায়। এরপর বলে, দয়া করে পরের বার থেকে এমন মজার কথা বলবেন, দেখা যাবে আপনার কথা শুনে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। কাম অন মাই ডিয়ার এনিমি, অরণ্য এতটা কাছে খেলোয়াড় না যে সামান্য একটা ঘটনা নিয়েই ভয় পেয়ে যাবে। তাই আমাকে ভয় দেখানোর ভুল একদম করবে না। অরণ্যর কথা শুনে অপরিচিত লোক রাগী কণ্ঠে বলে, তোমার সাহসের প্রশংসা করছি অরণ্য, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ রক্ত কিন্তু তোমার আর আমার একই। আর অ্যাক্সিডেন্টের ঘটনার সমস্ত প্রমাণ রয়েছে আমার কাছে। যদি এই প্রমাণ ইয়ানার কাছে যায় তখন কি হবে? তুমি কি পারবে ইয়ানার চোখে তোমার জন্য ঘৃণা সহ্য করতে? অপরিচিত মানুষের কথা শুনে অরণ্য হাসি খুব কষ্ট করে থামায়। এরপর বলে, প্রিয় শত্রু,
যদি অ্যাক্সিডেন্টের ঘটনা ইয়ানা জানতে পারে, তবে আপনার এসএস কোম্পানির মিশনের কথা সমস্ত শহর জানবে। যদি ইয়ানার চোখে আমি ঘৃণা দেখি, তবে আপনার চোখে মৃত্যুর ভয় থাকবে। আর ইয়ানা যদি আমার রিফিউজ দেয়, তবে আদালত আপনাকে ফাঁসি দেবে। আগন্তুক শত্রু ভুলে যাবেন, একই রক্ত কিন্তু আমার শরীরে রয়েছে, আর আপনার সকল অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। সো চয়েস ইজ ইয়োর। মৃত্যুর বরণ করবেন, না অ্যাক্সিডেন্টের ঘটনার সত্যি লুকিয়ে রাখবেন? আজ অরণ্য কথায় আত্মবিশ্বাস রয়েছে, যা শত্রুর মনে ভয় সৃষ্টি করেছে। যে ফোনের অপর পাশে অবস্থান করা মানুষের বুকের ধুকপুক আওয়াজ অরণ্য শুনতে পারছে, যা শুনে অরণ্যর মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। যুদ্ধে অংশগ্রহণ করার আগে যদি শত্রু হেরে যাওয়ার ভয় পায়, তবে তার চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? আর যদি অ্যাক্সিডেন্টের সত্যটা ইনায়া জেনে যায়, তবে অরণ্য খুব ভালো করে জানে তার বউকে কি করে নিয়ন্ত্রণ করতে হবে। অভিনয় করায় অরণ্য এক নিখুঁত অভিনেতা, আর বর্তমানে ইনায়া অন্ধবিশ্বাস করে অরণ্যকে। হাজার তথ্য প্রমাণ যদি ইনায়ার সামনে থাকে, তবু ইনায়া অরণ্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। অপরিচিত শত্রু মুখে রহস্যকর হাসি বজায় রেখে বলে, যদি ইয়ানাকে তোমার সামনে খুন করি আমি, তখন তোমার এত জেদ আর অহংকার কোথায় থাকবে? তুমি ভীষণ স্বার্থপর অরণ্য। শুধুমাত্র নিজের খেলার গুটি হিসাবে ইয়ানাকে ব্যবহার করে গেলে। অপরিচিত কণ্ঠে ইনায়া হত্যার কথা শুনে অরণ্যর প্রচুর রাগ হয়। অরণ্য বলে, সাহস থাকলে আমার বউয়ের শরীরে একটা আঁচড় কেটে দেখেন। আর শুনুন, ইনে আমার খেলার গুটি না, বরং আমার ভালোবাসা। যদি ইনে আর কিছু হয়, তবে ভুলে যাব আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক রয়েছে। আমার ইনেয়া যদি খুন হয়, তবে আপনার পরিবারের প্রতিটা সদস্যের কবর খুঁড়ব আমি। প্রতিটা লাশকে এমন করে খুন করব যে রাস্তার কুত্তা অবধি ভয়ে 10 হাত দূরে চলে যাবে। অপরিচিত মানুষটা বলে, এত ভালোবাসি ইয়ানাকে, তবে তো ওকে খুন করতে হয়। তোমার বিয়ের অনুষ্ঠানে কোনো গিফট দেওয়া হয় নাই, কিন্তু হানিমুনে ইয়ানার লাশ উপহার দিব তোমাকে আমি। শুনুন, বউ হয় আমার ইনেয়া, সারা জীবন আগলে রাখবো ওকে আমি। যতদিন অরণ্য রাজ চৌধুরী নিঃশ্বাস রয়েছে, ততদিন তার বউয়ের কোনো ক্ষতি হতে দিব না। আর শুনে রাখুন, যদি ইনায়াকে খুন করার চেষ্টা করেন, তবে আপনার কাফনের কাপড় কেনার চিন্তা ভাবনা করে রাখবেন। ফোন রেখে দেয় অরণ্য। ভীষণ রাগ হচ্ছে এখন তার। মালদ্বীপে আবার নতুন কোনো বিপদ অপেক্ষা করছে, যা অপরিচিত শত্রুর কথা শুনে সে বুঝতে পারে। তবে এখন সমস্ত ঝামেলা শেষ করা উচিত। এবার সকলের সামনে আসল খুনির পরিচয় নিয়ে আসা হবে। সব রহস্য শেষ করে অরণ্য একটা সুন্দর সুস্থ জীবন কাটাতে চায় ইনায়ার সাথে। এত চিন্তা করে ভয় নিয়ে থাকতে পারবে না, আর ইনায়াকে তার জীবন থেকে কিছুতেই হারিয়ে যেতে দেবে না। অসম্ভব। সময় দ্রুত গতিতে ছুটে যায়। প্রায় 7 দিন চলে যায়। অরণ্য এখন সম্পূর্ণ সুস্থ, তবে ইনার কাছে নয়। এই 7 দিনে একবার অফিসে যাওয়ার অনুমতি দেয় না অরণ্যকে ইনায়া। ঘরে বসে অফিসের কিছু কাজ সে সম্পন্ন করে, কারণ ইদানিং ইনায়ার উপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে। আজ ইনায়া আর অরণ্য মালদ্বীপে যাবে। অনেকদিন পর একসাথে কোথাও ঘুরতে যাবে। ইনায়া অনেক খুশি, কিন্তু অরণ্যর মনে হয় ভয় রয়েছে। মালদ্বীপে যাওয়ার পর কি হবে তা সে ভাবে। নতুন আবার কোনো ঝড় অপেক্ষা করছে তার জন্য। আর মালদ্বীপে অবস্থান করছে এখন ইনায়া আর অরণ্য। সকালে ফ্লাইটে এসেছে তারা। সমুদ্রের কাছে এক হোটেলের রুম বুক করা হয়েছে। আজ এতদিন পর অরণ্যর সাথে কোথাও ঘুরতে এসে ইনা অনেক খুশি, কিন্তু অরণ্যের মনে হাজারো ভয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইনার অগোচরে রামিম সহ তার বডিগার্ডও এসেছে মালদ্বীপে। তারা সেই রিসোর্টে থাকবে। তার ঠিকই পাশের প্রায় সব কয়টা রুম বুক করা হয়েছে। যদি ইনের সন্দেহ হয়, এর জন্য সাধারণভাবে সব লোক এসেছে। তবু অরণ্যের মনে ভয় দূর হচ্ছে না। হৃদয়ের মাঝে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু ইনার খুশির জন্য তার মুখে সবসময় হাসি বজায় রাখে। সম্পূর্ণ রিসোর্টে বুক করে অরণ্য, যার আশেপাশের রুমে তার লোক রয়েছে। রিসোর্টের রুমে যায় অরণ্য আর ইনায়। এত সময় জার্নি করে মানুষ টায়ার্ড। সে ভোরে মালদ্বীপে রওনা দিতে হবে বলে ঘুম ভালো করে হয়নি, কিন্তু অরণ্য একটু টায়ার্ড না, বরং তার শরীরে এখন প্রচুর এনার্জি রয়েছে রোমান্স করার জন্য। ফ্রেশ হওয়ার জন্য যখন ইনায়া ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন অরণ্য তার হাত শক্ত করে ধরে। ভ্রু কুচকে ইনায়া তাকায় অরণ্যর দিকে, কিন্তু অরণ্য ইনার এমন তাকানো সম্পূর্ণ ইগনোর করে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ইনায়া হয়তো বুঝতে পারে অরণ্য এখন কি চায়, যার জন্য সে বলে, কি করছেন অরণ্য? এত করে জার্নি করে এসে আমি প্রচুর টায়ার্ড। এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবো, তারপর ঘুমাবো। ইনার কণ্ঠে ঘুমাবো কথাটা শুনে অরণ্যর ভীষণ রাগ হয়।
প্রায় 2 বছর পর বউয়ের সাথে একান্ত সময় কাটাতে এসেছে মালদ্বীপে। এখানেও তার বউ দূরে দূরে থাকতে চায় তার থেকে কত বড় সাহস! কিন্তু আজ ঝড় তুফান ভূমিকম্প সুনামি যাই আসে যাক না কেন অর্ণব বাসর ঘর করেই ছাড়বে আর 11 বাচ্চার মামা বানাতে ইভানকে। এরপর আর এতদিনের প্রতিশোধ পূরণ হবে। অরণ্য বলে, একবার বাসর করে নেই, এরপর একসাথে ওয়াশরুমে গিয়ে গোসল করব। কিন্তু এখন শুধু রোমান্স হবে। যদি ভুলেও তিরিং বিরিং করার চেষ্টা করেন তবে কিন্তু সারা জীবনের জন্য দূরে সরে যাব। একবার কোমায় চলে গিয়েছিলাম, এবার কিন্তু মরে যাব। কথাটা শেষ করার আগেই ইনা থামিয়ে দেয় অরণ্যকে। এরপর শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর কোনোদিনও দূরে যাওয়া বা মরে যাওয়ার কথা বলবেন না। আপনাকে ছাড়া বাঁচা আমার সম্ভব না। বউ হয় আপনার, আমার মন, হৃদয়, শরীর, আত্মা সবকিছুর উপর অধিকার আছে আপনার। ভালোবাসুন আমায় অরণ্য। ইনার কথা শুনে অরণ্যর মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তার বউ অনুমতি দিয়েছে তাকে কাছে যাওয়ার। ইনার হাতের বাঁধন আলগা করে ওকে কোলে তুলে নেয় অরণ্য। ইনা কাঁধ জড়িয়ে ধরে অরণ্য বিছানায় শুয়ে দেয়। এরপর অরণ্য ওর কাছে যায়। ইনার মুখ লজ্জায় লাল হয়ে যায়, তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। অরণ্য আর দেরি না করে এগিয়ে যায় ইনার ঠোঁটের কাছে। যখনই কিস করতে যাবে তার আগেই আবার দরজার শব্দ হয়। অতিরিক্ত বিরক্ত হয় অরণ্য। বাসায় থাকতে যখন বউকে কিস করতে যায় তখন বোন বা মা এসে ডিস্টার্ব করে, যার জন্য বাধ্য হয়ে হানিমুনে মালদ্বীপে এসেছে। এখানে বিরক্ত করার জন্য লোক চলে এসেছে। দরজার শব্দ সম্পূর্ণ রূপে অপেক্ষা করে আবার তার কাজ করার প্রতি মনোযোগ দেয়। কিন্তু দরজা অনবরত শব্দ হতে থাকে, যার শুনে ইনা চোখ তুলে তাকায়। এরপর বলে, দরজার বাইরে কে এসেছে? এমন করে শব্দ করছে, রিসোর্টে কোনো সমস্যা হয়েছে? অরণ্য বিরক্ত নিয়ে বলে, যদি আজ ভূমিকম্প ঝড় বৃষ্টি যায় আসুক না কেন, তবুও বাসর করে ছাড়বো। অরণ্য আবার অগ্রসর হয় ইনার দিকে, কিন্তু দরজার শব্দ বেড়ে যাচ্ছে। অরণ্য এবার প্রচুর বিরক্ত হয়। মালদ্বীপে এসে তাদের ঘনিষ্ঠ সময় বিরক্ত করার সাহস কার? মূলত সেটা দেখতে দরজার কাছে এগিয়ে যায় সে। রাগ নিয়ে দরজা খুলে দেয়, কিন্তু দরজার ওপাশে যা আছে সেটা দেখে সে সম্পূর্ণ শকড। অরণ্যকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইনা এগিয়ে যায় দরজার কাছে। এরপর বলে, ইভান ভাই আপনি? দরজার বাইরে ইভান দাঁড়িয়ে রয়েছে, তার সাথে প্রভা। ইনা এগিয়ে আসে দরজার কাছে। মালদ্বীপে হয়তো ইভান আর প্রভার আশা করে না ইনা। অন্যদিকে শক্ট খাওয়ার মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। পৃথিবীর সকল মায়া মোহ ত্যাগ করে এখন তার বনবাসে চলে যেতে ইচ্ছা করছে। ভাগ্যের ওপর করুণা হচ্ছে, তার কপালে হয়তো এই জন্মে বাসন নাই। অরণ্যকে সাইড করে ইভান আর প্রভা রুমের ভেতরে প্রবেশ করে। ইনিও তো অনেক খুশি তাদের দেখে। গত 2 বছর প্রভার ইভান তার বিভিন্ন কাজে অনেক সাহায্য করেছে, যার ফলে সকলের মধ্যে ভালো বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠেছে। ইনা আর ইভান খুব হেসে হেসে কথা বলছে, যা দেখে অরণ্যর হিংসা হচ্ছে। তার এখন পরাণ যায় জ্বালিয়া গান গাইতে ইচ্ছা করছে। অরণ্যকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তার কাছে। এরপর বলে, কি ব্যাপার অরণ্য, হানিমুনের সময় কেমন কাটছে? ইভান যে কথাটা অরণ্যকে টিচ করে বলেছে সেটা অরণ্য বেশ বুঝতে পারে। অরণ্য হাসি মুখে উত্তর দেয়, খুব সুন্দর ইভান ভাই, কিন্তু একটা কথা বলুন তো, যদি আপনি বিরিয়ানি খেতে চান আর সেটা অনেক সময় পেয়ে যান, ঠিক তখন যদি কেউ আপনার থেকে টান দিয়ে প্যাকেট কেড়ে নেয়, আপনি কি করবেন? অবশ্যই রাগ করব। আপনার প্রতি এখন আমারও রাগ হচ্ছে। হানিমুনে এসেছে বউর সাথে রোমান্স করার জন্য, কিন্তু আপনি এসে বিরক্ত করলেন। মাঝে মধ্যে মনে হয় আপনি আমার চাচাতো ভাই না, সতীন। অরণ্যর কথা শুনে ইভান হেসে ফেলে। সত্যি বলতে তারা এখানে ইনা আর অরণ্যকে বিরক্ত করতে আসে নাই, বরং বিজনেসের কাজে এসেছে। 3 দিন তাদের থাকতে হবে মালদ্বীপে। যেহেতু প্রভা ইভানের বিয়ে, তাই ও এসেছে। কয়েকদিন আগে যখন ইনার সাথে দেখা হয় তখন ইনা বলে তারা মালদ্বীপে যাচ্ছে, যার ফলস্বরূপ ইভান আর প্রভা এখানে এসেছে। যদি তারা অন্য রিসোর্টে উঠেছে, কারণ এই রিসোর্টের সমস্ত রুম থেকে তাকে বুক করা হয়েছে, যার জন্য অরণ্য লোক রয়েছে। প্রায় অনেক সময় ধরে প্রভা ইভান কথা বলে ইনার সাথে। অরণ্য হতবাগার মতো দাঁড়িয়ে থাকে। কথা বলার মাঝে মধ্যে ইনা দেখে যাচ্ছে অরণ্যকে। ভীষণ আজই পাচ্ছে তার অরণ্য এমন করে তাকিয়ে থাকা দেখে। আমার খারাপও লাগছে। প্রায় 1 ঘন্টা পর প্রভার ইভান নিজের রিসোর্টে ফিরে যায়। অরণ্যর এখন রোমান্সের মুড নাই। প্রচুর খিদা লাগছে তার, যার জন্য খাবার অর্ডার দেয়। একসাথে খাওয়া দাওয়ার শেষে বিছানায় শুয়ে পড়ে। ইনা অনেক টায়ার্ড, যার জন্য অরণ্য তাকে বিরক্ত করে না এবং ইনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমায়। ইনা এখন অরণ্যের বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরণ্য। ইনা হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য আপনি কি ইভান ভাইকে হিংসে করেন? মানে আমি যে ইভান ভাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলি, এর জন্য কি আপনি রাগ করেছেন আমার উপর? ইনার কথা শুনে অরণ্য হাসে। এরপর বলে, বউ, আমি তোমাকে ভালোবাসি,
এর জন্য হয়তো ইভানের সাথে দেখলে আমার হিংসা হয়, কিন্তু আমি জানি কোমায় থাকা অবস্থায় ইভান তোমাকে অনেক সাহায্য করেছে। অতীতে যা হয়েছে তা ভুলে যাও। বর্তমানে তুমি আমার আর ইভান তোমার ভাসুর। আর জীবনে যাই হয়ে যাক না কেন, এই অরণ্য কোনোদিন তার বউয়ের উপর রাগ করে থাকবে না। ভালোবাসি তোমায় বউ। অরণ্যর কথা শুনে ইনা হেসে দেয়। এরপর একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। প্রায় অনেকটা সময় তারা ঘুমায়। বিকাল হয়ে যায়। অরণ্য ঘুম থেকে উঠে দেখে ইনা তার বুকে নেই। হয়তো ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে, কথাটা ভাবে, কিন্তু তার মন যেন কেমন করে ওঠে। সে উঠে গিয়ে ওয়াশরুমের কাছে, কিন্তু ওয়াশরুমের দরজা খোলা। ইনা কোথায়? তার মনে অজানা ভয় ঢুকে আসে। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। নিশ্চয়ই অজানা শত্রু কল করেছে। ইনা কোথায়?